অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব শান্তিতে নোবেল জয়ী একজন ব্যক্তিত্ব। নিশ্চয়ই আমাদের দেশের একজন স্বনামধন্য, আমরা তাকে নিয়ে গর্বিত। ডক্টর ইউনূস সাহেব 24শে জুলাইয়ের 8 তারিখ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ গ্রহণ করেন। এদেশের ছাত্র জনতা যে আন্দোলন শুরু করেছিলেন, কোটা আন্দোলন, তারপর এক দফা, স্বৈরাচার, ফ্যাসিস্ট যাই বলেন, তাদেরকে তাড়াতে হবে। তাদেরকে তাড়িয়ে দেশটাকে সাজানোর জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ছাত্র জনতা তথা সমগ্র দেশবাসী তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান বানালেন বা বাংলাদেশের প্রধান বানালেন। তাতে কি হলো, সেই কথাগুলো আপনারা এখনই শুনুন। আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশটাকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে যদি সরকার কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের বাধ্য হব আমরা মহামান্য হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন দায়ের করার জন্য। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। তবে কি এবার গ্রেপ্তার হতে যাচ্ছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস? কারণ ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। আর এবার সেসব দুর্নীতির অভিযোগে বর্তমান সরকারকে হুঁশিয়ারি দিয়ে আইনজীবীরা বলেছেন 7 দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তারা উচ্চ আদালতে যাবেন। আইনজীবীরা তাদের সব দাবি তুলে ধরেছেন। তবে সেসব তথ্য থেকে রক্ষা পাবেন না ইউনূস, কারণ ইতিমধ্যে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে। এছাড়াও ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখার ডক্টর ইউনূসের এমন দুর্নীতির তথ্য তুলে ধরেছেন যা থেকে রক্ষা পাওয়া তার জন্য খুব কঠিন হয়ে যাবে। তবে কি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে সংঘটিত বিভিন্ন দুর্নীতি ও অপকর্মের দায়ে গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর ইউনূস? এই সব অসভরা যারা বিদেশি পাসপোর্ট হোল্ড করে আমাদের ভাগ্য পরিবর্তনের কথা কয়ে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আপনার পাচার করে নিয়ে গেছে, তার একটা এক্সাম্পল হিসেবে বলি। জুলাই আন্দোলনের পরবর্তীতে যখন দেশকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূসকে নির্বাচিত করা হয়েছিল, সেই সময় কি সাধারণ জনগণ ভেবেছিল তার মাধ্যমে দেশের অর্থনীতি এতটা অবনতির দিকে যাবে? কারণ অন্তর্বর্তী সরকারের দায়িত্বকালে দুর্নীতি দমন কমিশনে অন্যান্য উপদেষ্টার সাথে তার বিরুদ্ধেও হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল। এবার ডক্টর ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখার আহমেদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেশ থেকে পূর্বের তুলনায় ৪৫% বেশি অর্থ পাচার হয়ে সুইস ব্যাংকে জমা হয়েছে। ইউনূসের বন্ধু ডক্টর ইফতেখারুজ্জামান বলেছে, ইউনূসের আমলে ৪৫% বেশি টাকা পাচার হয়েছে সুইস ব্যাংকে। এছাড়াও রাষ্ট্রের সাংবিধানিক আইন অনুযায়ী রাষ্ট্রের স্মৃতিসৌধসমূহ রক্ষা করার দায়িত্ব ছিল তার। কিন্তু দেখা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে মুক্তিযুদ্ধের অনেক স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। এসব তথ্য তুলে ধরে আইনজীবীরা আরও বলেন, ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে বুলডোজার দিয়ে হামলা চালানোর মাধ্যমে ডক্টর ইউনূস সাংবিধানিক আইন লঙ্ঘন করেছেন। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে, আর্টিকেল 24 এর ভায়োলেশন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পদত্যাগ করার পর রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন উঠেছিল ডক্টর ইউনূসকে নিয়ে। কিন্তু এবার তার বিরুদ্ধে যেসব দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে তার কারণে রাষ্ট্রপতি হওয়া তো দূরের কথা, গ্রেপ্তার হয়ে আইনের মুখোমুখি হতে পারেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসের এই সাম্প্রতিক ঘটনা নিয়ে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা, চলুন দেখে আসি। সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসের বিরুদ্ধে আইনি নোটিশ দেয়া হয়েছে। 32 নম্বর ভাঙা সহ বহু ইস্যু সামনে এনে এই আইনি নোটিশ দেয়া হয়েছে। বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা যখন থেমে গেছে, মহামান্য রাষ্ট্রপতির পরবর্তী জায়গায় অর্থাৎ 23তম রাষ্ট্রপতি যখন হতে চলেছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রফেসর ইউনূস লবিং করে যখন পারলেন না, তখন আমরা বলেছিলাম যে এরপরে নানা রকমের আইনি ঝক্কি ঝামেলা পোহাতে হতে পারে ডক্টর ইউনূসকে, এবং সেরকমই একটা পদক্ষেপ এই রাষ্ট্রপতি ইস্যু সমাধান হওয়ার আগেই আমরা দেখলাম আদালত চত্বরে। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই আইনি নোটিশ
কি কোনো কাজে লাগবে? কি বলছেন নোটিশদাতারা? তার ক্ষমতা ছাড়ার পর থেকে বেশ কয়েকবার মানে এই আদালতে এই ধরনের কর্মকাণ্ড হয়েছে, অনেক চেষ্টা হয়েছে, মামলা করার, রিট করার অনেক চেষ্টা হয়েছে, সবগুলোই কিন্তু খারিজ হয়ে গেছে। এবার আইনি নোটিশের পদক্ষেপে যাওয়া হলো। চ্যানেল 24 এর এই শিরোনামটা দেখে নিন, যেখানে এই ভিডিওটা তারা দিয়েছিল। তারা বলছে 32 নম্বর ভাঙা সহ যেসব কারণে ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। এই কথা যখন তারা বলছে, আরেকটি গণমাধ্যমের শিরোনাম দেখে নিন। তারা বলছে ডক্টর ইউনূসের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও দুর্নীতির তদন্ত চেয়ে নোটিশ। নোটিশটা কাকে দেয়া হলো, কিভাবে দেয়া হলো, চলুন একটু দেখে। নিষেধাজ্ঞা দিতে হবে, কিন্তু নোটিশ দাতারা কি ভুলে গেছেন যে ডক্টর ইউনূস এখন এসএসএফ নিরাপত্তায়, ভিভিআইপি মর্যাদায় বাংলাদেশে অবস্থান করছেন? সেরকম একটা অবস্থায় কি এই দেশ থেকে নিষেধাজ্ঞার ঘটনাটা ঘটবে? আদৌ ঘটা সম্ভব? কিংবা সরকারকে কি তাদেরকে মনে হয় যে সরকার প্রফেসর ইউনূসের বিরুদ্ধ শক্তি হয়ে গেছে? আমার তো কোনো কর্মকাণ্ডেই তা মনে হয় না। আমার মনে হয় যে প্রফেসর ইউনূসের যে লিগেসি, সেটা এখনো বহন করে চলেছে বর্তমান সরকার। সুতরাং ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের কোনো পদক্ষেপ এই সরকার নেবে, এটা আমার মনে হয় না। বলা হয়েছে যে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের পক্ষে ব্যারিস্টার। নোটিশের বিষয়ে জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ বলেছেন, আমার পক্ষে নোটিশই দেওয়া হচ্ছে যেন প্রফেসর ইউনূস দেশ ছেড়ে পালাতে না পারেন। এই মহসিন রশিদ, তিনি আবার মুসলিম লীগের সভাপতিও। তাকে প্রফেসর ইউনূসের সময়কাল থেকেই ইউনূস বিরোধী বক্তব্য দিয়ে আসতে আমরা দেখছি, এবং তার শাসনকাল শেষ হওয়ার পরে আরও তীব্র হয়েছে তার বক্তব্য। এবং ডক্টর ইউনূসের নানা অপরাধ, স্বার্থের সংঘাত নিয়ে অনেক কথা বলছেন তিনি নিয়মিত, টেলিভিশন কিংবা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে। তিনি বলছেন, আমার পক্ষে এটা দেয়া হয়েছে প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে পালাতে না পারেন, তার জন্য তাকে এক্সিট কন্ট্রোলে ব্যবহার করে মামলা প্রত্যাহার, গ্রামীণ ব্যাংকে বিশেষ কর সুবিধা দেওয়া, সরকারি শেয়ার কমিয়ে আনা এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে গ্রামীণ ট্রাস্টে অর্থ স্থানান্তর। নোটিশের বিষয়ে বিস্তারিত তুলে ধরে আইনজীবী মামুন মাহবুব তিনি বলেছেন, আমাদের মূল দাবি হচ্ছে ইনকোয়ারি বা অনুসন্ধান। ডক্টর মোহাম্মদ ইউনূসের দীর্ঘ অপরাধের তালিকা রয়েছে। একটি হচ্ছে হাম ট্র্যাজেডিতে ভ্যাকসিন না এনে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেয়া। দ্বিতীয়টি হলো উচ্চ পর্যায়ের দুর্নীতি। এমনকি ডক্টর ইউনূসের বন্ধু ইফতেখারুজ্জামানও বলেছেন, ডক্টর ইউনূসের আমলে 45% বেশি টাকা সুইস ব্যাংকে পাচার হয়েছে। সংবিধান লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরো বলেছেন, সংবিধানের 23 এবং 24 অনুচ্ছেদে জাতীয় ঐতিহ্য রক্ষার কথা বলা থাকলেও ডক্টর ইউনূস সুবিধা নিয়েছেন আকাশ ছোঁয়া সুবিধা। যেহেতু তারেক রহমান বলেছেন দিন শেষে আইনের শাসনই হবে শেষ কথা, তাই আমরা নিরপেক্ষ ইনকোয়ারি চাই, আর ইনকোয়ারির সময় তিনি দেশ থেকে যেন চলে যেতে না পারেন সেই ব্যবস্থা করতে হবে। আগামী 7 দিনের মধ্যে ডক্টর ইউনূসের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা এবং অভিযোগের বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট করা হবে, এমন হুমকিও দেয়া হয়েছে। শিশু স্বাস্থ্য ট্র্যাজেডি বা হামের টিকা সংক্রান্ত বিষয়ে তদন্ত কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিটও করা হয়েছিল, যার প্রেক্ষিতে গত 19 মে রুল জারি করেছিলেন আদালত। সেই ধারাবাহিকতায় এবার এই সামগ্রিক অভিযোগের তদন্ত দিতে চাইছে, সেই সবের উপরেই নির্ভর করবে এই ব্যাপারগুলো। এখন দেখার বিষয়, এই যে আইনি ব্যাপার স্যাপারগুলো ডক্টর ইউনূসের বিরুদ্ধে গত 5-6 মাসে অনেকবার বিভিন্ন পদক্ষেপ নিতে দেখেছি আমরা, এমনকি এই মহসিন রশিদকেও একাধিকবার এর আগে পদক্ষেপ নিতে দেখেছি আমরা, কিন্তু কোনোটাই আদালতে মানে গৃহীত হয়নি, সবগুলোই খারিজ করে দেওয়ার ঘটনা ঘটেছে। এমনকি হামে আক্রান্ত শিশুর এক মানে শোকার্ত বাবা, তিনি ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করলে সেটাও আদালতে খারিজ হয়ে যেতে আমরা দেখেছি। এবার কি তাহলে কিছু হবে আদৌ? আমার মনে হয় না যে কিছু হবে। দর্শক, তৃতীয়ত হচ্ছে আমাদের সর্বোচ্চ আইন সংবিধান। সেই সংবিধানের আর্টিকেল 24-23 আছে, জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য রাষ্ট্র রক্ষা করবে, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ, জাতির হৃদস্পন্দন স্মৃতিস্তম্ভ রক্ষা করবে। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি সে এবং আপনার সমস্ত বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব। তো বন্ধুরা, আপনারা শুনলেন এতক্ষণ ডক্টর ইউনূস সাহেবের যে ঘনিষ্ঠ বন্ধু ইফতেখারুজ্জামান, তার নামে যে সকল মানে দুর্নীতির তথ্য এনেছেন বিগত 17 বছরে, তথাকথিত যে আপনারা বলেন যে স্বৈরাচার ফ্যাসিস্ট, অবশ্যই আওয়ামী লীগ সরকার 17 বছরে
দুধে ধোয়া তুলসী পাতা ছিল না, তারা অবশ্যই লুটপাট করেছে। কিন্তু ডক্টর ইউনূস সরকার কয় বছর ছিলেন? 1 বছর কি 2.5 বছর, এরকম আমার সঠিক খেয়াল নেই। তার ভিতরে 45% মানে আওয়ামী লীগ সরকার 17 বছরে যা পাচার করেছে টাকা, তার থেকে 45% টাকা সুইস ব্যাংকে জমা করেছে। আরও হাজার হাজার দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে এই ইউনূস সাহেবকে। আর উনি যেহেতু সকলের প্রধান মুরব্বী বা লিডার, ওনার সাথে যে সকল উপদেষ্টারা ছিলেন, চাইল্ড উপদেষ্টা, তারপরে সেমি উপদেষ্টা, তারপরে ধামরা উপদেষ্টা, সবই ধরা খাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি আমি কাউকে আঘাত করবার জন্য করিনি, জাস্ট একজন নাগরিক হিসেবে আমার চোখের সামনে ভিডিওটি, এই প্রসঙ্গটি পড়লো বিধায় আমি আরেকটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ